দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ভারতীয় পার্লামেন্টে রীতিমতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গণধোলাই দিচ্ছে বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। দর্শক এই মুহূর্তে উত্তেজনাপূর্ণ একটা অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। টানা 3 দিন ধরে আক্রমণ পাল্টা আক্রমণ আর ওয়াকআউটে উত্তাল ভারতীয় পার্লামেন্ট। এই সময় বিরোধী নেতাদের আক্রমণে ক্ষতবিক্ষত হয় বিজেপি সরকার। নরেন্দ্র মোদীকে একের পর এক বিদ্ধ করেন রাহুল গান্ধী সহ বিরোধী নেতারা। মোদী চোর, বিজেপি চোর। ক্ষমতাসীন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের উত্তপ্ত বাক্য বিনিময় এক পর্যায়ে রূপ নেয় হাতাহাতি পর্যন্ত। পুরো অধিবেশন রূপ নেয় কার্যত রণক্ষেত্রে। এবার ভারতের বিরোধী দলগুলোর নজিরবিহীন ঐক্যের কাছে হার মানতে বাধ্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পার্লামেন্টের বিশেষ অধিবেশনে ভারতের সব বিরোধী দল এবার একজোট হয়ে মিয়ানমার দিয়ে বাংলাদেশ চীন ইকোনমিক করিডোরের প্রস্তাব বেইজিং এর, এটা একটা বিশাল ঘটনা ঘটবে। একটা করিডোর হয় এবং চীন যদি এটার নেতৃত্বে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি অন্যরকম হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে পাত্তাই পেল না ভারত। উল্টো চায়না বলতেছে মায়ানমারের ভিতর দিয়ে বাংলাদেশকে একটি অর্থনৈতিক করিডোর দিতে চায় চীন। ও মাই গড, এটা তো বাংলাদেশের জন্য দারুণ 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 সুখবর। আপনাদের জন্য একটি খুশির সংবাদ নিয়ে এসেছি। চৈতালি চক্রবর্তী, যে বাংলাদেশকে ভেঙে আলাদা হিন্দু প্রদেশ গড়তে চেয়েছিলেন রংপুরে গাইবান্ধায়, এই চৈতালি চক্রবর্তীর নামে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে। এই ভারত আমাদেরকে কি দিছে ভাই বলেন তো? চীন তো আমাদেরকে 24টা যুদ্ধ বিমান দিতেছে, তার কি দিতেছে? এখানে একটা ড্রোন ফ্যাক্টরি করবে যৌথভাবে, এই ড্রোন ক্যামেরা যুদ্ধের জন্য এখানে সেটার কারখানা হবে, তার কি সেটা আমাদেরকে দিচ্ছে। পাকিস্তানও আমাদেরকে যুদ্ধ বিমান দিচ্ছে, প্রতিরক্ষার জন্য নতুন নতুন এই আধুনিক প্রযুক্তি দিচ্ছে। তোমরা কি দিছো? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে পাত্তাই পেল না ভারত। উল্টো চায়না বলতেছে মায়ানমারের ভিতর দিয়ে বাংলাদেশকে একটি অর্থনৈতিক করিডোর দিতে চায় চীন। ও মাই গড, এটা তো বাংলাদেশের জন্য দারুণ 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 সুখবর। এই মুহূর্তে আপনাদের জন্য চমৎকার একটি নিউজ নিয়ে চলে এসেছি, আর এই নিউজটি করেছে বাংলাদেশের জনপ্রিয় পত্রিকা মানবজমিন। কি বলবো ভিউয়ার্স, এই খবরটি শোনার পর আপনারা নিজেরাও অভিভূত হয়ে যাবেন এবং চায়নাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। চলেন আগে নিউজে চোখ রাখা যাক, এরপর এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। ভিউয়ার্স, এখানে মানবজমিন এই খবরের শিরোনাম করেছে মিয়ানমার হয়ে বাংলাদেশ চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের, অর্থাৎ চীন নিজে থেকে এই প্রস্তাব দিচ্ছে, যেখানে ভারতের কোনো কথাও উল্লেখ করা নাই। অথচ বাংলাদেশের জন্য সহজ রাস্তা কিন্তু হতে পারে ভারতের মধ্য দিয়ে, কিন্তু চায়না ভারতের নাম একবার উল্লেখ করে নাই। চায়না সোজাসুজি বলে দিছে মায়ানমারের ভিতর দিয়ে করিডোর হবে। ভাবতে পারতেছেন বাংলাদেশ এবং বাংলাদেশ এবং চীনের এই বৈঠকে ভারত পাত্তেই পেল না। চলেন বাকি খবরে কি আছে বোঝার চেষ্টা করি। এখানে বাকি খবরে বলা হচ্ছে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর, ইকোনমিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বেইজিং। এই করিডোরের লক্ষ্য হবে বাংলাদেশের অর্থনীতির পরিধি বাড়ানো। ওয়াও, এটা তো দারুণ খবর। বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেন সম্প্রসারণ এবং বহুমুখী মাল্টি মোডাল পরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী করা। শুক্রবার সকালে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে সংযোগ কানেক্টিভিটি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই আলোচনায় বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব এসেছে। এই করিডোরের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমের বিস্তার, আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি এবং মাল্টি মোডাল পরিবহন ব্যবস্থা আরও উন্নত করার বিষয়ে দুই দেশ একমত হয়েছে। মাহাদি আমিন আরও জানান, বৈঠকে চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নে চীনের আগ্রহ রয়েছে। এই বন্দরকে আধুনিক ও সক্ষম করে আঞ্চলিক হাবে পরিণত করার বিষয়ে আলোচনা হয়েছে, যাতে এটি শুধু বাংলাদেশের নয় পুরো অঞ্চলের বাণিজ্যিক কার্যক্রমে ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে মোংলা বন্দরকেও আরও আধুনিক ও দক্ষ সেবামুখী বন্দরে রূপান্তরের ক্ষেত্রেও সহযোগিতার আগ্রহ দেখিয়েছে বেইজিং। চমৎকার চমৎকার ভিউয়ার্স, এটা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য চমৎকার খবর। কেন চমৎকার বলছি জানেন? এই যে ভারতকে পাশ কাটিয়ে মায়ানমারের ভিতর দিয়ে বাংলাদেশ এবং চীন অর্থনৈতিক করিডোর হওয়ার প্রস্তাব এসেছে, এইটা না আমাদের জন্য দারুণ 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 সুখবর। দেখেন, বাংলাদেশ কিন্তু ম্যাক্সিমাম সময় পৃথিবী থেকে যত রকমের জিনিস আমদানি করে, তার মধ্যে প্রায়, আমি যদি ভুল না করে থাকি, তার মধ্যে 50-এরও বেশি বা 60% হবে শুধু চায়না থেকেই আমদানি করা হয়, এবং সে আমদানিগুলো নির্ভর হয় বেশিরভাগ হচ্ছে আপনার সমুদ্র পথে।
জাহাজের মাধ্যমে এই আমদানিগুলো করতে হয়। এখন এই আমদানিগুলো যদি বাই রোডে করা যায়, স্থলপথে করা যায়, এটা আমাদের জন্য যেমন সময়টাকে কমিয়ে আনবে, প্লাস এই পণ্যগুলো আমদানির ক্ষেত্রে অনেক সাশ্রয়ীও হবে। তো এই সাশ্রয়টা হলে দিন শেষে বাংলাদেশের জন্য ভালো। এছাড়া এই করিডোর দিয়ে চীন বাংলাদেশ যদি রেল যোগাযোগ করে বা সড়ক পথে যদি আমরা যদি চায়না গিয়ে ভ্রমণ করতে পারি, এক্ষেত্রে বিমান ভাড়ার যে কস্টিং সেটাও তো অনেক নিচে নেমে আসবে। সো সব কিছু মিলিয়ে এইটা না আমাদের বাংলাদেশের জন্য অর্থনৈতিক দিক থেকে, আমাদের জনগণের সেবার মানে সব কিছুতে বড় রকমের একটা সুবিধা হচ্ছে। এই ঢাকার একটি সিদ্ধান্ত দিল্লির সাউথ ব্লকে এক তীব্র আলোড়ন তৈরি করছে। কি সেই সিদ্ধান্ত? কেন হঠাৎ করে এই বছরের পর বছর ঝুলে থাকা একটি ফাইল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে খুলে গেল? আমরা আজ এমন এক গোপন কূটনৈতিক খেলার ভিতরের সত্য উন্মোচন করব, যা সাধারণ কোনো সংবাদ মাধ্যমে আপনি সহজে দেখতে পাবেন না। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বেইজিংয়ের এই সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীনের আসল শখটা আসলে কি, বহুল আলোচিত 24টি জে-10 যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তির ভিতরের আসল রহস্য কি লুকিয়ে আছে, ইনভেস্ট বাংলাদেশ সামিটের আড়ালে কিভাবে পাল্টে যাচ্ছে দেশের অর্থনীতির মানচিত্র, এবং চীনের সাথে হওয়া নতুন চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে শেষ পর্যন্ত বাংলাদেশ ঠিক কি পেল, তার প্রত্যেকটা পয়েন্ট নিয়েই আজকের ভিডিওতে আমরা অত্যন্ত নিখুঁত ও গভীর আলোচনা করব। বন্ধুরা, গল্পের শুরুটা কিন্তু বেইজিংয়ে নয়, এর পিছনে রয়েছে এক সুদূর প্রসারী কৌশল। দীর্ঘদিনের সেই চেনা ছকটা ভেঙে প্রথম ধাক্কাটা আসে তখন, যখন দিল্লির পক্ষ থেকে পর দুবার প্রথম সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। কূটনৈতিক মহলে ধরে নেওয়া হয়েছিল যে অতীতের ধারাবাহিকতা মেনে এবারও হয়তো প্রথম গন্তব্য সেটাই হবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই প্রস্তাবকে পাশে সরিয়ে রাখা হলো। বেছে নেওয়া হলো এমন এক পরাশক্তিকে যারা এই মুহূর্তে এশীয় অঞ্চলে দিল্লির সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। এই একটি মাত্র চাল পুরো আন্তর্জাতিক অঙ্গনে এক জোরালো বার্তা দিল, ঢাকা এখন আর কারো পিছনের দরজা দিয়ে বা ইশারায় চলবে না। কিন্তু প্রশ্নটা হলো, এই নাটকীয় পরিবর্তনের পেছনের আসল গেম প্ল্যানটা কি ছিল? এটা কি শুধুই একটা সাধারণ বিদেশ সফর, নাকি এর আড়ালে লুকিয়ে আছে কি এক বিশাল অর্থনৈতিক বা সামরিক সমীকরণ? প্রথমেই একটু আসেন তিস্তা নদীকে ঘিরে তৈরি হওয়া যে দীর্ঘদিনের দ্বন্দ্ব, বছরের পর বছর ধরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যে টানাপোড়েন চলছিল, তা এক ধাক্কায় যেন নতুন মোড় নিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। যে প্রকল্পকে রুখে দেওয়ার জন্য পর্দার আড়ালে নানা ভূ রাজনৈতিক ষড়যন্ত্রের গুঞ্জন ছিল, সেই তিস্তা মহাপরিকল্পনার ফাইল এক টেবিলের ওপর। আর সবচেয়ে বড় সত্য হলো, এই মেগা প্রজেক্টে বুক ফুলিয়ে বিপুল অর্থায়নে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে চীন। তিস্তা নদী আমাদের রক্ত, আমাদের অধিকার, আর সেখানে চীনের এই সরাসরি সম্পৃক্ততা দিল্লির বুকে এক মৃদু ভূমিকম্প তৈরি করছে। শুধু তিস্তা না, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চলের কাজ যেভাবে ডানা মেলতেছে, তাকে বিশেষজ্ঞরা বলছেন যে লাল ড্রোনের ইনভেস্টমেন্ট সুনামি আর কি। তবে আসল টুইস্ট কিন্তু এখানেও না, এর সমান্তরালে রয়েছে দেশের আকাশ সীমা সুরক্ষার এক যুগান্তকারী সামরিক কৌশল। এবার আলোচনা করা যাক সেই হাই ভোল্টেজ সামরিক চুক্তি নিয়ে, যা এই মুহূর্তে আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কগুলোর আলোচনার কেন্দ্রে রয়েছে। চীন থেকে আধুনিক 24টি জে-10 সিই মাল্টি রোল ফাইটার জেট আনার চুক্তিটি একেবারেই চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। এই ফাইটার জেটের নাম শোনার পর থেকেই প্রতিবেশী যে দেশ আছে, আমাদের দাদাবাবুদের দেশ, দিল্লির গণমাধ্যমগুলোতে যেন রাতের ঘুম উধাও হয়ে গেছে। টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে এনডিটিভি, সবখানেই এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, বাংলাদেশের আকাশে যদি এই 24টি আধুনিক যুদ্ধ বিমান উঠতে শুরু করে, তবে এই অঞ্চলে সামরিক ভারসাম্যের আসলে কি হবে? এতদিন যারা চোখ রাঙানি আর ধমকানির নীতিতে বিশ্বাস করত, তারা হঠাৎ করেই এক চরম নমনীয় অবস্থান নিতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ। একেই হয়তো বলে খাঁটি কূটনৈতিক আধিপত্য। যে দেশটা গত 2 বছর ধরে বাংলাদেশের জন্য ভিসা প্রক্রিয়া প্রায় বন্ধ করে রাখছে, এক ধরনের অনীহা প্রকাশ করছিল তারা, হুট করে এখন তারা ঠিক এই চীন সফরের সময়ই সম্পূর্ণ নিজে থেকে এই ঘোষণা দিয়ে দিয়েছে যে আগামী 28শে জুন থেকে আবারও ভিসার আবেদন নেওয়া শুরু হবে এবং 1 জুলাই থেকে ভিসা দেওয়া শুরু করবে তারা। আগে যেখানে ঢাকাকে অনুরোধ করতে হতো, আজ সেখানে দিল্লি নিজেই সম্পর্ক জোড়া লাগাতে মরিয়া হয়ে উঠছে, মাশাআল্লাহ। কিন্তু এই পরিবর্তনের পিছনে কি শুধু সামরিক ভয়, নাকি এর পিছনে রয়েছে আরো গভীর কোনো অর্থনৈতিক বাস্তবতা? আসল বাস্তবতা হলো, কূটনীতি শুধু যুদ্ধ বিমান দিয়ে চলে না বন্ধুরা, এর জন্য প্রয়োজন অর্থনৈতিক ভিত্তি। আর সেই ইনভেস্টমেন্টের আসল সত্যটা লুকিয়ে আছে বেইজিংয়ের বুকে
আয়োজিত হাই ভোল্টেজ কনফারেন্সে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের চীন সফরকে কেন্দ্র করে সেখানে ইনভেস্ট বাংলাদেশের একটা কনফারেন্স করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন চীনের অন্তত 125টিরও বেশি শীর্ষস্থানীয় জায়ান্ট কোম্পানির প্রধান নির্বাহী ও নীতি নির্ধারকরা। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী সেখানে বিনিয়োগের এক অপার সম্ভাবনার চিত্র তুলে ধরেছেন। তবে এখানে একটি বড় প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে এবং দ্বন্দ্বেরও সৃষ্টি হয়েছে। কিছুদিন আগেও আপনারা দেখছেন, যখন দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার ছিল, মানে ডক্টর ইউনূসের শাসনামল, তখন অস্থায়ী সরকার ছিল, তখনও এই বিনিয়োগকারীদের আনার চেষ্টা করা কিন্তু হয়েছিল, কিন্তু বিদেশি প্রতিষ্ঠানগুলো তখন আশ্বস্ত হতে পারছিল না। এর মূল কারণ ছিল তাদের সংশয় ছিল যে অস্থায়ী সরকার চলে গিয়ে যখন নতুন রাজনৈতিক সরকার আসবে তখন তাদের বিলিয়ন ডলারের এই বিনিয়োগ সুরক্ষিত থাকবে। তো এই প্রশ্নটা তাদের মনে ছিল, কিন্তু আজ পরিস্থিতি পুরোটাই ভিন্ন। আজ ক্ষমতায় রয়েছে জনগণের সরাসরি ম্যান্ডেট নিয়ে আসা একটি পূর্ণ শক্তির রাজনৈতিক সরকার, যেটা বিএনপি সরকার। আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগানো হয়েছে বন্ধুরা। কনফারেন্স শেষ হতেই শুরু হয়েছে আসল চমক। একের পর এক 1-to-1 হাই ভোল্টেজ মিটিংয়ের ঝড় উঠছে। প্রথমে বসছেন চীনের শীর্ষ অটোমোবাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান চেরি, আপনারা সকলেই জানেন। তার প্রেসিডেন্ট ইন টংওয়ে তিনি জানতে চাইলেন যে বাংলাদেশে আগামী দিনের অটোমোবাইল পলিসি নিয়ে তিনি আসলে জানতে চাইলেন। এরপর একে একে টেক্সটাইল খাতের কিংডম চুন এবং গ্লোবাল জায়ান্ট মেগারিচ ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের পার্টনার কেভিন উয়ে সাথে চলমান ম্যারাথনের বৈঠক চলতেই থাকে একাধারে। একদিনও হয়তো বিলিয়ন ডলারের চেক টেবিলে আসবে না, কিন্তু বিদেশে ইনভেস্টমেন্ট অফিস চালু করার এই সাহসী উদ্যোগ এবং ব্যবসায়ীদের সাথে সরাসরি এই মুখোমুখি সংলাপকে বিশেষজ্ঞরা বলছেন একটি খাঁটি পলিটিক্যাল মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস এবং আগামী কয়েক বছরের জন্য একটি ধারাবাহিক নীতি নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা বিদেশি বিনিয়োগদের সিংহদ্বার খুলে দিতে যাচ্ছে। বন্ধুরা, এখানে সবচেয়ে বড় প্রশ্ন, এই মেগা সফর থেকে শেষ পর্যন্ত আসলে বাংলাদেশ কি পাইল? চীনের সাথে আসলে কি চুক্তি হইল? বেইজিংয়ের ঐতিহাসিক রাষ্ট্রীয় অতিথি ভবন থেকে মোটর শোভাযাত্রা সহকারে যখন বাংলাদেশের প্রধানমন্ত্রীর গেট হলে পৌঁছালেন, তখন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং নিজে তাকে স্বাগত জানালেন। সশস্ত্র বাহিনীর একটি টোকস দল গার্ড অব অনার দেয় তাকে। এই দুই শীর্ষ নেতার একান্ত বৈঠকের পর দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বিষয়ক 2টি চুক্তি এবং 13টি সমঝোতা স্মারক, মোট 15টি ঐতিহাসিক দলিল সই হয়েছে। এই চুক্তি ও সমঝোতা স্মারকগুলোর গভীর বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশের মাধ্যমে তার অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি, বাণিজ্য সুবিধা এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সুরক্ষার এক বিশাল গ্যারান্টি আদায় করে নিয়েছে বাংলাদেশ। মাশাআল্লাহ, এখানেই শেষ নয়। আজ রাতে রয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে সেই বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠক, যা সম্পর্কের গভীরতাকে আরো এক ধাপ উঁচুতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে, এই যে একের পর এক ধামাকা, এই যে নিজেদের নদী নিয়ে, নিজেদের প্রজেক্ট নিয়ে অন্য কারো প্রেসক্রিপশন ছাড়া স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সাহসী পদক্ষেপ, এটা কি তবে নতুন বাংলাদেশের আসল চেহারা? আমরা কি তবে চিরতরে পুতুল নাচের সেই চেনা সুতোটা কেটে বের হয়ে আসতে পেরেছি, নাকি এই বিশাল ভূরাজনৈতিক খেলায় সামনে অপেক্ষা করছে আরো বড় কোনো আন্তর্জাতিক চাপ বা নতুন কোনো ঝুঁকি? বাংলাদেশ ও চীনের এই ঐতিহাসিক কৌশলগত অক্ষ তৈরি হওয়া এবং দিল্লির এই আচম্বিক নমনীয়তা প্রমাণ করে যে বিশ্বমঞ্চে এখন এক নতুন বাংলাদেশের উদয় হয়েছে বন্ধুরা, যা আত্মবিশ্বাসী এবং সরাসরি কথা বলতে সক্ষম। আপনার কি মনে হয়, চীন ও বাংলাদেশের এই নতুন সমীকরণ কি আসলেই আমাদের পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা এনে দিতে পারবে, নাকি পরাশক্তির এই দৈত্যের মাঝে ঢাকাকে ভবিষ্যতে আরো বড় কোনো ভূরাজনৈতিক সংকটের মুখোমুখি করে তুলবে? চৈতালি চক্রবর্তী যে বাংলাদেশকে ভেঙে আলাদা হিন্দু প্রদেশ গড়তে চেয়েছিলেন রংপুরে গাইবান্ধায়, মনে আছে আপনাদের? এই চৈতালি চক্রবর্তীর নামে রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছে ঢাকা সিএমএম আদালতে, মামলা নাম্বার CR 267। এই মামলা হওয়ার পরে গতকাল মহান সংসদে বিএনপির একজন নেতা, কিশোরগঞ্জ থেকে যিনি নির্বাচিত হয়েছেন, তার একটা নাম আছে, আপনারা সবাই তাকে এই নামেই ডাকেন অবশ্য, মূল নাম ফজলুর রহমান, তার নামের সাথে একটা শব্দ যোগ করে দেওয়া হয়েছে। আসলে সে ওইটাই, সে জাতীয় সংসদে বক্তব্য দিয়েছে, তার দরাজ গলায় কাঁপা কাঁপা কণ্ঠে বক্তব্য দিয়েছেন। মেইন সমস্যাটা কি জানেন? যারা আওয়ামী লীগ থেকে আসে বা এখনো যারা ওই
আওয়ামী মোনা বিএনপি আছে, এরা তাদের বক্তব্যের ভিতরে প্রচুর মিথ্যা কথা বলে। মিথ্যা অসত্য তথ্য যখন আপনি দিবেন তখন এমনি গোলায় কিছু সাময়িক জোর বেড়ে যায়। তো এই সাময়িক গোলার জোরে, সুপার জোরে যখন বক্তব্য পেশ করে, তখন কিছু মানুষ আছে যারা মনে করে হায় হায় এত সুন্দর বক্তব্য, এত ভালো বক্তব্য দিতে পারে, এত জানে, মূলত সে অন্তঃসার শূন্য অসত্য তথ্য দিচ্ছে। এই চৈতালি চক্রবর্তীর পাশে ফজলুর রহমান দাঁড়িয়ে গেছে। আমরা অনেকেই বলে থাকি ফজলুর রহমানকে এত পাত্তা দেবার দরকার নেই। না, আছে। ফজলুর রহমানদের মতো মানুষের পাত্তা দেবার দরকার আছে, কারণ তারা নিজেরা কিছু বলে না। তারা যখন কোনো কথা বলে এটা ধরে নিতে হবে যে সে অন্য কারো কোর্টে বলটা পাঠানোর জন্য এই কথা বলছে। আচ্ছা, আগে আমরা ফজলুর রহমানের বক্তব্যটা একটু শুনি। সংসদে সে কি বলেছে দেখুন। ওরা কি 9% মানুষ, 1.5 কোটি মানুষ, ওরা কি থাকবে না দেশের? এদের দেশ। 14 পুরুষ আগে তো এদেরই দেশ ছিল। এটা 1204 খ্রিস্টাব্দের আগে এইখানে হিন্দু এবং বৌদ্ধদের দেশ ছিল। আমরা তো এইখানে কিভাবে আসছে? তার বক্তব্যটা আপনারা শুনলেন। এখানে সে পরিষ্কার করে বলেছে, চৈতালি চক্রবর্তীর যে অভিযোগটা ছিল যে এই বাংলাদেশ, এটা মূল ভূখণ্ডের মালিক হচ্ছে আমরা, অর্থাৎ হিন্দুরা, এটা মুসলিমদের নয়। এখানে মুসলমানরা জমি কিনে উড়ে এসে জুড়ে বসেছে। কথাটা কিন্তু খেয়াল করবেন, মুসলমানরা এখানে উড়ে এসে জুড়ে বসেছে, এটা মুসলমানদের ভূখণ্ড ছিল না। হিন্দুদের কাছ থেকে জমি কিনে তারা এখানে বসতি স্থাপন করেছে। তার মানে কি মুসলমানরা এখানে সেটেলার? এই কথাটাই কিন্তু কিছুদিন আগে মাহফুজা নাম ডেইলি স্টারের সে একটা কলাম লিখে ওই যে পাহাড়িদের, প্রথমে ওইখান থেকেই শুরু হয়েছে, পাহাড়িদেরকে সে সেটেলার হিসেবে, প্রথমে পাহাড়ি বাঙালি যারা, তাদেরকে সেটেলার হিসেবে সে ওখানে চিহ্নিত করেছে। তার মানে বাঙালিরা, বাংলাদেশের মুসলমানরা যে ওখানে বসবাস করছে, ওরা হচ্ছে সেটেলার, আর ওই পাহাড়ে যারা বসবাস করে ওরা হচ্ছে আদি জনগোষ্ঠী। অথচ আদি জনগোষ্ঠীর যে ইতিহাস রয়েছে, আদি জনগোষ্ঠী হতে হলে, আদিবাসী হতে হলে যে ক্রাইটেরিয়া লাগে, যে শর্ত লাগে, সেটা পাহাড়িদের নাই, অবাঙালি পাহাড়িদের নাই। কিন্তু তারপরেও এই প্রথম আলো, ডেইলি স্টার, মাহফুজান, আমরা এরা এইটাকে বাঙালিদেরকে সেখানে সেটেলার হিসেবে চিহ্নিত করছে এবং ওদেরকে আদিবাসী হিসেবে স্বীকৃতি দিচ্ছে। কারণ এই স্বীকৃতি দেওয়ার ভিতরে তো কারণ আছে, অবশ্যই কারণ আছে না? কারণ ওখানে পাহাড়ে, চট্টগ্রামের ওই পাহাড়ি এলাকায় যে পাহাড়ি জনগোষ্ঠী রয়েছে, অবাঙালি, এদেরকে তো ওখানে নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে টেনে এনে বসানো হয়েছে একেবারে সুচিন্তিত একটা পরিকল্পনার আলোকে। এটা বসিয়েছে কে? ভারত বসিয়েছে। তাহলে ভারতের কথার যে কোনো মূল্যে সাপোর্ট করতে হবে, যেভাবেই হোক, যে কোনো অ্যাঙ্গেলেই হোক। এটা আমরা অবশ্য অনেক সময় বুঝতে পারি না, কিন্তু তারা যখন কথা বলে তারা কিন্তু ওই কথারই সত্যায়ন করে এবং তার ডকুমেন্টস রেখে যায়। তো ফজলুর রহমান এখানে তিনি বলছেন এইখানে তো হিন্দুদের জমিই ছিল। অসত্য বলেছে কোথায়? সে তো ঠিকই বলেছে। 1200 শতকের আগে এখানে কারা ছিল? এই ভূখণ্ড ছিল হিন্দু এবং বৌদ্ধদের, তারাই এখানে বসবাস করত। পরবর্তীতে আমার শাহজালাল, শাহপরান, এরা এসে এখানে ইসলাম প্রচার করেছে এবং তখন থেকে মুসলমানরা এখানে বসবাস করছে। বুঝতে পেরেছেন কোন জায়গায় গেল ফজলুর রহমান? এই জন্য বলি যে ফজলুর রহমানদের মতো লোকদের কথার গুরুত্ব দেয়া আছে। তারা যে কথাগুলো বলে, তারা শুধু একজন বয়ান সেরে যাবে ভারতের পক্ষে, হিন্দুদের পক্ষে। আর এই ফজলুর রহমানরা, কিছু মানুষ আছে, তারা 2-1 দিন পরে, সাথে সাথে না, 2-1 দিন পরে ওই কথার এন্ডোর্স করে যায়। এই হচ্ছে ফজলুর রহমানের ইতিহাস জ্ঞান। এখানে 1200 শতকের আগে কোনো মুসলমান ছিল না, হিন্দু এবং বৌদ্ধদের ছিল। এইভাবে অসত্য তথ্য তারা এখানে প্রচার করে। অথচ আমরা ইতিহাস ঘাঁটলে যেটা দেখতে পাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন সাহাবী এই অঞ্চলে, এই ভারতীয় উপমহাদেশে এসে ইসলাম প্রচার করেছে। বাংলাদেশের একটা স্পর্শকাতর জায়গায় বিশাল বড় রামের মূর্তি স্থাপন হচ্ছে। এইটা যে শুধু একটা রামের মূর্তি নয়, এইটার পিছনে যে সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে, এইটা ফজলুর রহমানরা মানতে নারাজ। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের কাছে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে একজন তো এরকম বলছে, আলাদা প্রদেশ করতে চাচ্ছে বাংলাদেশের ভিতরে, এটাকে আপনি কিভাবে দেখেন? স্বরাষ্ট্রমন্ত্রীও তার কথার এন্ডোর্স করলেন যে না, এটা আসলে স্লিপিং অফ টাং হয়ে গেছে। এটা তিনি ইচ্ছাকৃত বলেছেন, বিষয়টা এমন নয়। অনেকেই আমরা বক্তব্য দিতে গেলে স্লিপিং অফ টাং হয়ে যায়। সেটা চৈতালি চক্রবর্তীর এই কথা যদি স্লিপিং অফ টাং হয়, তাহলে তার কয়েকদিন আগে আবার আরেকটা ভিডিও আপনারা দেখেছেন, সেখানে সাংবাদিকরা চৈতালি চক্রবর্তীকে বলছে এখানে মুসলমানদের দ্বারা আপনারা কি নির্যাতনের শিকার হচ্ছেন। চৈতালি চক্রবর্তী এই প্রশ্নের জবাব দিচ্ছে হিন্দিতে। তাকে প্রশ্ন করা হলো বাংলায়, সে হিন্দিতে জবাব দিচ্ছে, ও উনকো হিন্দু কো মারতা হয়, ধর্ষণ করতা হয়, এইভাবে সে জবাব দিচ্ছে। তার মানে কি? হিন্দিতে জবাব দেওয়ার অর্থ কি? তার মানে তার এই বাণী যেন ওই দিল্লি